সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, জুলাইয়ে ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে, এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। এবারে জানাবো, হুতির ভয়ে দিক পাল্টালো সৌদি আরবে 6 জাহাজ। এশিয়ার বিভিন্ন দেশে পণ্য খালাস শেষে গন্তব্যে ফিরছিল সৌদি আরবের বিশাল আকৃতির 6টি তেলবাহী জাহাজ, কিন্তু পথেই হুতি আতঙ্ক। সঙ্গে সঙ্গেই পাল্টে নিতে হলো দীর্ঘ এক পথ। যেখানে গন্তব্যে পৌঁছতে লাগত মাত্র 3 থেকে 4 দিন, এখন লাগবে আরও অন্তত 25 দিন। জানাবো, বিবিসির বিশ্লেষণ, মিত্রদের তীব্র বাধার মুখে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিগত কয়েকটি দিন বেশ অস্বস্তিকর এবং অবাস্তবতার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে কেটেছে। নিজের তৈরি কিছু সংকট এবং ঘনিষ্ঠ মিত্রদের বিরোধিতার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্টকে বেশ কিছু বড় ও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এবারে থাকছে একটি সুসংবাদ, আলহামদুলিল্লাহ। দাবানলে জ্বলছে ইহুদিবাদী ইসরায়েল, বন্ধ দুটি গুরুত্বপূর্ণ সড়ক। যেই ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের গাজার উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, ইরানের উপর হামলা করছে, পার্শ্ববর্তী সবগুলো মুসলিম দেশের উপর একের পর এক হামলা করেই যাচ্ছে। এবার তাদের উপর প্রকৃতির এক প্রতিশোধ নেমে এসেছে। ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমের মধ্যবর্তী বেন শেমিন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সবচেয়ে ব্যস্ততম দুটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল 6000। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 6000 ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এই দুর্যোগে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনাও বাড়ছে। এবং সর্বশেষ জানাবো, নিজের শুরু করা যুদ্ধেই এখন রাজনৈতিকভাবে আটকে গেছে ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত বিজয়ের ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মার্তাজাভি। মঙ্গলবার এক বিশ্লেষণে প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। জুলাই ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে। রেজাই। ইরানের হামলায় জুলাই মাস জুড়ে শত শত মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকশো সেনা আহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। তবে ইরানের এই দাবির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের তথ্যের বড় পার্থক্য রয়েছে। সোমবার সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই এ দাবি করেন। প্রেস টিভির বরাতে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় নিহত ও আহত মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট 650 জন হতাহতের কথা স্বীকার করেছে। তবে ইরানি সূত্রগুলোর দাবি, নিহত মার্কিন সেনার সংখ্যা প্রায় 500। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালে জুলাইয়ে জর্ডান এবং ইরাকে 4 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর আগে অপারেশন এপিক ফিউরি চলাকালে চলতি বছরের বিভিন্ন সময়ে আরও 14 মার্কিন সেনা নিহত হয়। এছাড়া জুলাই শেষ দিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 417 জন মার্কিন সেনা আহত হিসেবে তালিকাভুক্ত ছিলেন। পাশাপাশি ওভারসিজ অপারেশন বা বিদেশি পরিচালিত সামরিক অভিযানে আরও 207 জন সেনা হতাহতের খবর পাওয়া গেছে। ফলে রেজাইয়ের দাবি এবং যুক্তরাষ্ট্রের প্রকাশিত সামরিক পরিসংখ্যানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমানো, তেহরানকে ফের আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর সর্বশেষ দফার অভিযান শুরু হয় জুলাইয়ে। যুক্তরাষ্ট্রের একের পর এক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের পাশাপাশি ওয়াশিংটনের উপসাগরীয় আরব মিত্র এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা বাড়তে থাকে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রই প্রথম তাদের ভূখণ্ড ও চরঙ্গনের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেশটিকে আলোচনায় বসতে বাধ্য করায় তাদের অভিযানের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইসরায়েলের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রেজাই। তার দাবি, গাজা, লেবানন ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে দেশটির সামরিক ও অন্যান্য সম্পদ আগে থেকেই অতিরিক্ত চাপের মধ্যে ছিল। এ কারণেই সর্বশেষ যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে ইসরায়েল সরাসরি জড়ায়নি বলে দাবি করেন তিনি। রেজাই অভিযোগ করেন, ইসরায়েলকে একটি শক্তিশালী স্বাধীন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পরিস্থিতিকে এক ধরনের মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে জয়নবাদী শাসন যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে পড়তে চাপ দিচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র এই মরিয়া পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে।
এমন যুদ্ধ হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি। এর কয়েক ঘণ্টা আগেই হোয়াইট হাউসে একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বা নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে দুপক্ষের বক্তব্যে দেখা দিয়ে গেছে বড় ধরনের অসামঞ্জস্য। ট্রাম্প দাবি করেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারের সমর্থনে ইরানই নতুন করে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে। ট্রাম্পের ভাষ্য, মার্কিন হামলা চালানো হলে ইরান আঘাতের শিকার হতে চায়নি বলেই আলোচনায় ফিরতে আগ্রহী হয়েছে। রোববার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দুদেশের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেন। এ হামলা হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলায় পরিণত হতে পারত বলে দাবি করেন ট্রাম্প। তবে সোমবারই ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকও নির্ধারিত হয়নি। আগামী কয়েকদিনে ইরানে কোনো বিদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানানোর পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাঘাই। একইভাবে ইরানও বিদেশে কোনো আলোচক বা প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছে না বলে তিনি জানিয়েছেন। হুতির ভয়ে দিক পাল্টাল সৌদি আরবের 6 জাহাজ। এশিয়ার বিভিন্ন দেশে পণ্য খালাস শেষে গন্তব্যে ফিরছিল সৌদি আরবের বিশাল আকৃতির 6টি তেলবাহী জাহাজ, কিন্তু পথেই হুতি আতঙ্ক। সঙ্গে সঙ্গে পাল্টে নিতে হলো দীর্ঘ এক পথ। যেখানে গন্তব্যে পৌঁছতে লাগত আর 3 থেকে 4 দিন, এখন লাগবে আরও অন্তত 25 দিন। সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হুমকির পর লোহিত সাগরে ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে আফ্রিকা ঘুরে যাবার সিদ্ধান্ত নিয়েছে। এলএসইজি এবং মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী এশিয়ার বিভিন্ন গন্তব্য থেকে পণ্য খালাস করে ফিরে আসা খালি ট্যাঙ্কারগুলো বাবাল মানদেব প্রণালী হয়ে দক্ষিণ লোহিত সাগর অতিক্রম করবার কথা ছিল। পরে জাহাজগুলো নিরাপত্তার স্বার্থে এ পথটি না গিয়ে বিকল্প পথে দক্ষিণ আফ্রিকার দিকে যাত্রা শুরু করে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী জাহাজগুলোর মধ্যে দিলাম নামের একটি তেলের ট্যাঙ্কারের গন্তব্য ছিল জিব্রাল্টার। তবে এ বিষয়ে সৌদি আরব ভিত্তিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহারি এবং এর সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, অন্তত 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারগুলো নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিত্রদের তীব্র বাধার মুখে দিশেহারা ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিগত কয়েকটি দিন বেশ অস্বস্তিকর ও ব্যস্ততার মুখোমুখি হবার মধ্য দিয়ে কেটেছে। নিজের তৈরি কিছু সংকট এবং ঘনিষ্ঠ মিত্রদের বিরোধিতার মুখে পড়ে মার্কিন প্রেসিডেন্টকে বেশ কিছু বড় ও ছোট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ট্রাম্প সাধারণত নিজের পছন্দমতো তথ্য ও বিশ্বাসকে আঁকড়ে ধরে চলতে পছন্দ করলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ তার বিরোধীরা এবার বাইরের কেউ নন, বরং তার নিজ দলের সবচেয়ে অনুগত মিত্ররাই। ওয়াশিংটনের ন্যাশনাল মলের কাছে রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের অভিযোগে সাবেক অলিম্পিক অ্যাথলেট ডেভিড হার্নের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে এমনটি দেখা গেছে। বিচার বিভাগের এক সময়ের ফক্স নিউজ হোস্ট এবং ট্রাম্পের অনুগত কট্টর সমর্থক জেনিন পিরো আদালতে জানান, ওই ভাঙচুর কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল না, বরং এটি ছিল একটি ত্রুটিপূর্ণ মেরামতের ফলাফল। বিচারক ও সম্ভাব্য জুরি বোর্ডের সামনে এই দুর্বল মামলাটি টিকবে না বুঝতে পেরে তিনি মামলাটি তুলে নেন, কিন্তু ট্রাম্প এই সিদ্ধান্ত মেনে নেননি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পিরোকে কড়া সমালোচনা করে জানান যে তিনি ছাতার মতো গুটিয়ে গেছেন। অন্যদিকে ক্যাপিটাল হিলে ট্রাম্পের আরেকটি রাজনৈতিক ধাক্কা খেতে হয়েছে তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক ফৌজদারি প্রতিরক্ষা আইনজীবী টড ব্যাঞ্চের অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পাওয়া নিয়ে। ট্রাম্পের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সরকারি বিচার প্রক্রিয়ার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবিত $1.8 বিলিয়ন তহবিল নিয়ে রক্ষণশীল 2 রিপাবলিকান সিনেটর জন কার্নি এবং থম টিলিস আপত্তি জানান। ওই তহবিলের বিরোধিতা করে তারা ব্ল্যাঞ্চের মনোনয়ন আটকে দেন এবং ওই তহবিল পুনরুজ্জীবিত করবার যে কোনো চেষ্টা আনুষ্ঠানিকভাবে ত্যাগ করবার লিখিত নিশ্চয়তা দাবি করেন। শেষ পর্যন্ত সিনেটের রাজনৈতিক হিসাব নিকাশ মেনে নিয়ে ব্ল্যাঞ্চ সেই শর্তে রাজি হন এবং সিনেটরদের উদ্বেগ দূর করতে 2টি চিঠি প্রকাশ করেন। দাবানলে জ্বলছে ইসরায়েল বন্ধ 2টি গুরুত্বপূর্ণ মহাসড়ক। ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমের মধ্যবর্তী বেনশেমিন এলাকায় ভয়াবহ দাবানলের কারণে দেশের সবচেয়ে ব্যস্ত 2টি মহাসড়কের অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল অন্য সড়কে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানায়, রুট 6 মহাসড়ক উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে যানবাহন রুট 444 ব্যবহার করছে। এছাড়া রুট 1 মহাসড়কের পূর্বমুখী অংশ বেনশেমিন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে চলাচলকারী যানবাহনকে রুট 443-এ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সোমবার জেরুজালেমের বাইরে সোরেশ ইন্টারচেঞ্জের কাছে একটি গাড়িতে আগুন লাগার পর হাইওয়ে 1 এর পূর্বমুখী লেনটিও বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ সাধারণ মানুষকে বন্ধ থাকা এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারী যানজটের আশঙ্কার কথা জানিয়ে উদ্ধার কাজে নিয়োজিত বাহিনীর চলাচলে বাধা না দেওয়া এবং ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করবার অনুরোধ করেছে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এনেছে আগুন নিয়ন্ত্রণে ২১টি অগ্নি নির্বাপন দল এবং ৪টি অগ্নি নির্বাপন বিমান কাজ করছে। সংস্থাটির দাবি, আপাতত আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।